স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেন ইস্যুতে সৌদিতে রুশ মার্কিন বৈঠক, না ডাকায় শান্তি চুক্তিতে স্বীকৃতি দেবে না জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ইউরোপের ঐক্যের আহ্বান জার্মানির। দ্বিরাষ্ট্র সমাধানই ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বন্ধের উপায় বলছে চীন। বিশ্ববাসীর সমর্থন চায় গাজাবাসী। পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে ইরান। এবং তিস্তা পারের স্লোগান পৌঁছালো বিশ্ব দরবারে। পানির ন্যায্য হিস্সা পাওয়ার সঠিক সময় এখনই, মত বিশ্লেষকদের। দেখছিলেন শিরোনামগুলো, যাচ্ছি পুরো খবরে। ৩ বছর ধরে চলা ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে রাশিয়া ও মার্কিন প্রতিনিধি দলের বহুল আলোচিত বৈঠক চলছে সৌদি আরবে। আমন্ত্রিত না হওয়ায় ছিলেন না ইউক্রেন বা ইউরোপের কোনো প্রতিনিধি। আর এদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনা থেকে প্রাপ্ত কোনো চুক্তিকে স্বীকৃতি দেবে না তার দেশ। ইউক্রেনের রাশিয়া যুদ্ধে ৩ বছর পর প্রথমবার সরাসরি আলোচনার টেবিলে ওয়াশিংটন রাশিয়া। দুপক্ষের আলোচনায় উঠে এসেছে যুদ্ধের অবসানের পথগুলো এবং ওয়াশিংটন মস্কোর কূটনৈতিক সম্পর্ক পুনর্বহালের। রিয়াদের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আর রাশিয়া দলের নেতৃত্ব দিচ্ছেন সার্গেই ল্যাভরভ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এই আলোচনার আয়োজক সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোসাদ বিন মোহাম্মদ আল আইবান। বৈঠকে রুশ ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়টি গুরুত্ব হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মস্কো বলছে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে এই আলোচনা। এদিকে ক্রেমলিন জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রয়োজনে জেলেনস্কির সঙ্গে কথা বলতে প্রস্তুত, আর ইউক্রেন ছাড়া শান্তি চুক্তিতে স্বীকৃতি দেবেন না সাফ জানিয়ে দিয়েছে জেলেনস্কি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছে, সৌদি আরবে আলোচনার মাধ্যমে পুতিন ট্রাম্প বৈঠকের বিষয়টি স্পষ্টতা আসতে পারে। এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলছেন, ইউক্রেনকে বাদ দিয়ে এমন আলোচনা থেকে প্রাপ্ত কোনো চুক্তিকে স্বীকৃতি দেবেন না। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল 10:30টার দিকে রিয়াদের দিভিয়া প্যালেসে সৌদি আরবের মধ্যস্থতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বৈঠক শুরু হয়। চন্দ্রা, নিউজ 24। দ্বিরাষ্ট্র সমাধান হলো ফিলিস্তিন ইসরায়েল সংঘাত বন্ধের একমাত্র বাস্তবসম্মত উপায়। সোমবার এমনটাই বার্তা দিয়েছে চীন। বিশ্বকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনিরা। গাজায় সকল সংঘাত চিরতরে বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে অব্যাহত রয়েছে বিক্ষোভ। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হুমকি উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ফিলিস্তিনের গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা প্রকাশের পর থেকেই সম্পূর্ণ অনিশ্চয়তায় রয়েছে গাজাবাসীর ভবিষ্যৎ। কবে চূড়ান্তভাবে বন্ধ হবে ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত তাও অজানা। এমন পরিস্থিতিতে সোমবার মিশরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লিয়াও লিকিয়াং বললেন, ফিলিস্তিনি ইসরায়েলি সংঘাতের চক্র ভাঙ্গার একমাত্র বাস্তবসম্মত উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর পেরিয়ে গেছে 500 দিন। এমন পরিস্থিতিতে এসে আর কোনো সহানুভূতি চায় না উপত্যকাটির বাসিন্দারা, শুধু চায় বিশ্ববাসীর সমর্থন, যাতে নিজেদের হারানো সব ফিরে পায় জনগণ। কেউই চায় না নিজেদের জীবন বাজেভাবে বদলে যাক। মিশর, আলজেরিয়া, টিউনিশিয়া বা মরক্কোর একজন সাধারণ নাগরিকের মতোই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই। সৃষ্টিকর্তা আমাদের এই ভূমিতে সৃষ্টি করেছেন এবং আমাদের অধিকার রয়েছে, কিন্তু বিশ্ব আমাদের নিয়ে চিন্তা করে না কেন? ফিলিস্তিনের গাজায় এখনো আটক 73 জন জিম্মির মুক্তির দাবিতে সোমবারও ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরান দিয়েছে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। অন্যদের হুমকি দেয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। একই দিনে 18 ফেব্রুয়ারির মধ্যে লেবানন থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারে আলটিমেটাম দিয়েছে হিজবুল্লাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানে তিস্তা পারে লাখো মানুষের দাবি ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে। আল জাজিরা, চীন, পাকিস্তান সহ বিশ্বের বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে তিস্তা পারের আহাজারি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তিস্তা প্রকল্প শুধু বাংলাদেশকে নয়, প্রভাব ফেলছে জলবায়ু পরিবর্তনে। তিস্তা পারে ভারতের অংশের অথই পানিতে যখন সবুজের সমারোহ, ঠিক এপারে তখন চলে পানির জন্য হাহাকার। এই চিত্র বিশ্বকে বুঝিয়ে দিয়েছে ভারতের কাছে তিস্তা পারের মানুষ কতটা বৈষম্যের শিকার। তিস্তা পাড়ের এই চিত্র পৌঁছে গেছে বিশ্ব দরবারেও। তিস্তা পানির ন্যায্য হিস্সা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 48 ঘন্টার এ অবস্থান কর্মসূচি শিরোনাম হয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। Bangladesh have rallied by a river that flows through India. এদিকে এ কর্মসূচি ঘিরে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। তাদের দাবি, বাংলাদেশের সাথে চীন যুক্ত হয়ে ভারতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে। এদিকে বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীগুলো আওয়াজ তুলছেন। তারা বলছেন, তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশের সাথে প্রতারণা করছে নয়াদিল্লি। It continue to let India's security interests, whether legitimate or whether it's a matter of hysteria, why should it continue to let that dictate the terms of to what extent its people in the north should be able to enjoy human rights? কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, চীন ভারত যে তিস্তা প্রকল্পে জড়িত হোক না কেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা তিস্তা সংকটের একটি সুষ্ঠু সমাধান। মাসুদ রানা, নিউজ 24। কৌশলগত অংশীদারিত্ব জোরদারে ঐক্যমত্যে পৌঁছেছে কাতার ও ভারত। মঙ্গলবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই ঐক্যমত্যে পৌঁছান তারা। এছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কাতারের আমিরের ভারত সফরের মধ্য দিয়ে দিল্লি দোহার চলমান সম্পর্ক আরও গতি পাবে। ভারত ও কাতারের ভূ রাজনৈতিক গুরুত্ব অপরিসীম, কেননা দেশ দুটির রয়েছে বহুমুখী সম্পর্ক। অপরিশোধিত তেলের মূল উৎস হিসেবে ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশীদার মধ্যপ্রাচ্যের এই দেশটি। অন্যদিকে কাতারে 8,30,000 ভারতীয় প্রবাসী রয়েছেন। দোহা দিল্লির সম্পর্ককে আরো বেগবান করতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও করেন তিনি। সেখানে দেশ দুটির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, দ্বৈত কর পরিহার সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক বিনিময় হয়। আলোচনা হয় বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট আরও নানা বিষয়েও। ধারণা করা হচ্ছে, কাতারের আমিরের ভারত সফরের মধ্য দিয়ে দিল্লি দোহার সম্পর্ক আরও গতি পাবে। এর আগে অতিথি পরায়ণতার এক অন্য ছবি দেখালেন নরেন্দ্র মোদী। কাতারের আমিরকে নিজে বিমানবন্দরে স্বাগত জানান তিনি। এখানেই শেষ নয়, সেখানে আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে আলিঙ্গন করে ভাই বলেও সম্বোধন করেন। কাতারের আমিরের এটা দ্বিতীয় ভারত সফর। এর আগে 2015 সালে ভারত সফরে এসেছিলেন তিনি। আসমাতুলি, নিউজ 24। বলিভিয়ার যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে 800 মিটার নিচে পড়ে অন্তত 31 জনের মৃত্যু হয়েছে। সোমবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় পুলিশ জানায়, বাসের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন বলেই ধারণা করা হচ্ছে। এর জেরে বাসটি দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইয়োকাল্লা পৌরসভার একটি উঁচু স্থান থেকে 2625 ফুট নিচে পড়ে যায়। আহতদের মধ্যে 10 জন প্রাপ্তবয়স্ক এবং 4 শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সৌদিতে ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় রিয়াদ, হাইল আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা ও মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ভারতে শুরু হয়েছে ৫৫তম বিএসএফ এবং বিজিবি উচ্চ পর্যায়ের সম্মেলন। দুই দেশের এই সীমান্ত বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিতে দিল্লিতে এসেছেন বিজিবির উচ্চ পর্যায়ের ১২ জনের প্রতিনিধি দল। অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। 4 দিনের সফরে দুই বাহিনীর পক্ষ থেকে জয়েন্ট ডিক্লারেশন দেওয়া হবে আগামী ২০ ফেব্রুয়ারি। ধারণা করা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে কাঁটাতার, চোরাচালান, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় বৈঠকে গুরুত্ব পাবে। এবার 5টি স্থানীয় ব্যাংকের ওপর মার্কিন ডলারের লেনদেন নিষিদ্ধ করতে যাচ্ছে ইরাকের কেন্দ্রীয় ব্যাংক। অর্থ পাচার, ডলার চোরাচালান এবং অন্যান্য অনিয়ম প্রতিরোধের অংশ হিসেবে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সোমবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স। বলা হয়, গত বছরেও ইরাকের কেন্দ্রীয় ব্যাংক 8টি স্থানীয় ব্যাংকের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। তাদের মতে, নিষিদ্ধ ব্যাংকগুলো নিজেদের কার্যক্রম চালিয়ে যেতে এবং অন্যান্য মুদ্রায় লেনদেন করতে পারবে, তবে এই সিদ্ধান্ত সীমিত করবে ডলারের লেনদেনের ক্ষমতা, যা ইরাকের বাইরে অধিকাংশ আর্থিক লেনদেনে বাধা সৃষ্টি করতে পারে। নিজের বিয়েতে আনন্দে আত্মহারা ছিলেন। বিয়ের আসরে পৌঁছেও নাচ যেন থামছিলই না, কিন্তু পরক্ষণেই ঘটল বিপত্তি। ঘোড়ার পিঠে চড়ে নাচতে নাচতে লুটিয়ে পড়লেন পাত্র। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে। শোকের ছায়া নামে দুই পরিবারই। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসে মর্মান্তিক পরিণতি। ঘোড়ার উপরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বরের। 14 ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শেরপুর জেলায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে সাজানো হয়েছে বিয়ে বাড়ি। ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছেন এক যুবক, মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন পাত্রী। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়, আনন্দে নাচানাচি করছেন তারাও। আনন্দ করছিলেন বড়, কিন্তু হঠাৎই জ্ঞান হারিয়ে ঘোড়ার পিঠে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে কয়েকজন মিলে তাকে ধরে ফেলেন। এরপর ধরাধরি করে ঘোড়া থেকে নামানো হয় তাকে। অনেক চেষ্টা করার পরও তার জ্ঞান ফেরানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। মৃত যুবকের নাম প্রদীপ জাট। তিনি সুনসুদওয়ালা গ্রামের বাসিন্দা। প্রদীপ কংগ্রেসের ছাত্র শাখার প্রাক্তন জেলা সভাপতি ছিলেন। এদিকে বরের মৃত্যুর খবর শুনে অজ্ঞান হয়ে পড়েন কনে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।